আপনি কত বছর ধরে কবিতার সঙ্গে আছেন? কবিতার সঙ্গে সেই ছোটবেলা থেকে হিসেব করলে তো প্রায় 25-26 বছরের বেশি হবে। কবির যে সৃষ্টি সেটা তো সবার জন্যই হওয়াটা উচিত। কবিতা নির্মাণ আসলে খুব কঠিন একটা বিষয় বলে সবাই মনে করে থাকে। এটা যদি বুঝতে পারা যায় আমার মনে হয় খুব একটা কঠিন না। নির্মাণটা কঠিন না, যদি আপনি কবিতাটা বোঝেন। যদি না বুঝেন হ্যাঁ। তাহলে হচ্ছে নির্মাণটা অনেক বেশি কঠিন। কবি নির্মলেন্দু গুণ কিন্তু সেই আয়োজনের মূল ছিলেন। উনি নাকি এই প্রথম দেখেছিলেন যে রাতের 12টা 12:30 পর্যন্ত যে খোলা মাঠে মানুষ কবিতা শুনছে। কবির যে সৃষ্টি সেটা তো সবার জন্যই হওয়াটা উচিত। তো সেই জায়গা থেকে আমরা অনুভব করলাম যে কবিতাটাকে আমরা হচ্ছে একদম গণমানুষের কাছে নিয়ে যাব। সাহিত্যের কারো কার্যখচিত কারো বাসনাগুলো আসলে কবিতা। আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা প্রতিটি সুন্দর শব্দ কবিতা। দর্শক, আজকে আমাদের সঙ্গে আছেন আবৃত্তি শিল্পী ছোটন দাস। আমরা আজকে কবিতা নিয়ে কথা বলবো এবং কক্সবাজার শহরে আবৃত্তির চর্চা, কবিতার নির্মাণ মানুষকে কতটুকু সমৃদ্ধ করতে পেরেছে এবং মানুষ কতটুকু কবিতাকে আত্মস্থ করতে পেরেছে সে বিষয়ে আমরা আজকে তার সঙ্গে কথা বলবো। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি মাহি, আপনি ভালো আছেন? জি, আহ, একজন আবৃত্তি শিল্পী হিসেবে কবিতার সঙ্গে আপনার অনেকটুকু পথ চলা হয়েছে। জীবনের অনেকটা বছর আপনি কবিতার পেছনে কাটিয়েছেন, কবিতার সঙ্গে কাটিয়েছেন। এই যে সময়গুলো আপনাকে কতটুকু সমৃদ্ধ করতে পেরেছে মানসিকভাবে, আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। আহ, আবৃত্তি এই শিল্পের সাথে আসলে আমার সম্পর্কটা তৈরি হয়, বা আমার আবৃত্তির যে বিষয়টি সেটি শুরু হয় খুব ছোটবেলা থেকেই। আমি যখন প্রাইমারি স্কুলে যখন আমি অধ্যয়ন করি, খুব ছোট বয়স তখন তখন হচ্ছে বিভিন্ন স্কুলে প্রতিযোগিতা হতো। স্কুলে প্রতিযোগিতা হতো, বিভিন্ন ইয়েতে প্রতিযোগিতা হতো। তো সেই প্রতিযোগিতাগুলোতে আসলে আমি অংশগ্রহণ করতাম। কিন্তু তখন তার কোনো ধরনের প্রশিক্ষণ নিয়ে তো কবিতা আবৃত্তি করা হয়নি। ছোটরা যেভাবে করে সেভাবেই করতাম। হ্যাঁ, হ্যাঁ। তো দেখা গেল হচ্ছে যে দু একটা প্রতিযোগিতায় আমি আহ, ভালো করেছি। ভালো করেছি বলতে সেখানে ওই যে নাই দেশে এরেন্ডা বৃক্ষ, এই ধরনের একটা প্রবাদ আছে না? তো ওই ধরনের আর কি, যে আমি ওখানে ভালো করে ফেলি। তো ওখান থেকে হচ্ছে আসলে আমার আবৃত্তির প্রতি আমার স্পৃহাটা তৈরি হয়, ভালো লাগাটা তৈরি হয়। তখন আমি চিন্তা করলাম, না, আমি আবৃত্তি করব। আমি এই জায়গাতে হয়তো আমি কিছু একটা করতে পারবো। তো সেই ছোটবেলা থেকেই হচ্ছে আমি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। একটা পর্যায়ে হচ্ছে আমি ছোটবেলায় খেলাঘরের সাথে যুক্ত হই। আপনি জানেন কক্সবাজারের অন্যতম একটি শিশু সংগঠন হ্যাঁ, হ্যাঁ। ঝিনুকমালা খেলাঘর আসে। তো খেলাঘরের সাথে যুক্ত হই, সেখানেও আহ, খুব অল্প পরিসরে আবৃত্তি চর্চা হতো। আমার শুরুটা হচ্ছে সেখানেই। সেখান থেকে আমি একটা সময়ে আমি বাংলাদেশের অন্যতম আরেকটি গণসংগঠন, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, কক্সবাজার জেলার যে সংগঠনটি আছে উদীচীর, সেখানে আমি যুক্ত হই। সেখানেও দেখলাম হচ্ছে আবৃত্তি নিয়ে বেশ ভালোই চর্চা হয়। তো তখন হচ্ছে ওখানে আমাদের কক্সবাজারের খুবই পরিচিত মুখ, সবারই প্রিয় অ্যাডভোকেট প্রতিভা দাস, তিনি সেখানে ক্লাস নিতেন। তার মাধ্যমেই জানতে পারলাম যে চট্টগ্রামে বেশ কিছু আবৃত্তি সংগঠন আছে, যেখানে খুব বড় পরিসরে আবৃত্তি প্রশিক্ষণ বা আবৃত্তি চর্চা করা হয়। তো তখন হচ্ছে আমি বোধন আবৃত্তি পরিষদ, বাংলাদেশের অন্যতম একটি আবৃত্তি সংগঠন, সে বোধন আবৃত্তি পরিষদে তাদের 6 মাস ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা, সেটা এখনও হয়। তো সেখানে যুক্ত হই এবং আমি খুব কষ্ট করেই কক্সবাজার থেকে চট্টগ্রামে গিয়ে ক্লাস করে আবার কক্সবাজার চলে আসতাম। খুব কষ্ট করেই 6 মাস আমি সেই প্রশিক্ষণটা নিয়েছি এবং সেই প্রশিক্ষণটা আমাকে অনেক বেশি সমৃদ্ধ করেছে। কেবল আবৃত্তি চর্চা না বা আবৃত্তি শেখা না, আমাকে একটা সংগঠন, একজন সংগঠক হতে হলে কীরকম হতে হয়, কিভাবে একজন সংগঠক হয়ে থাকতে হয়, সেই সাংগঠনিক বিষয়গুলো হচ্ছে আমি সেখান থেকে বেশ ভালোভাবেই রপ্ত করি। এর পরবর্তীতে হচ্ছে আমরা কক্সবাজারের কয়েকজন সমমনা
শিল্পীদের নিয়ে আমরা নতুন করে একটি আবৃত্তি সংগঠন আমরা শুরু করি। সেটি হচ্ছে শ্রুতি আবৃত্তি অঙ্গন। এটি ২০১৭ সালের দিকে। কারণ তখন আমরা অনুভব করলাম যে কক্সবাজারে আ মানে একটি পর্যটন শহর। তো এখানে আসলে আবৃত্তি চর্চাটা খুব মানে কমই হয় আরকি। এবং একটিমাত্র সংগঠন আ শব্দায়ন আবৃত্তি একাডেমি, যেটি ৮০-র দশকে তাদের যাত্রা শুরু হয়। এটার ৮০ ব্যাপারেই আসলে সবাই জানে। এই যে আপনি বললেন শ্রুতি আবৃত্তি অঙ্গন সংগঠন আছে। খুব কম মানুষই আসলে এই বিষয়গুলো জানে যে উদীচীও আবৃত্তি নিয়ে কাজ করছে বা অন্যান্য বিভিন্ন সংগঠন যেগুলো আছে আবৃত্তি নিয়ে কাজ করছে। কিন্তু সবাই আসলে শব্দায়নের ব্যাপারটা নিয়ে খুব মানে ভালোভাবে জানে আরকি। আমার মনে হয় অন্যান্য যে সংগঠনগুলো কাজ করছে সে ব্যাপারে তারা খুব একটা জানে না বা কাজগুলো খুব একটা ওভাবে সামনে আসেনি আমার মনে হয় আরকি। এটা আসলে শব্দায়নের বিষয়টি সেটি হচ্ছে কক্সবাজারে আমরা আমাদের সিনিয়রদের থেকে যেটি শুনেছি যে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যান্য অঞ্চলের মতো কক্সবাজারেও সাংস্কৃতিক চর্চাটা শুরু হয়। কিন্তু আবৃত্তি সেই অর্থে সাংগঠনিকভাবে আবৃত্তি চর্চাটা শুরু হয়নি। ৮০-র দশকেই আ আমাদের শ্রদ্ধেয় আবৃত্তি শিল্পী জসীমউদ্দিন বকুল, তিনি আসলে সম্ভবত ১৯৮৫ সালের দিকে শব্দায়ন আবৃত্তি একাডেমির উনি আচ্ছা। প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে এখন পর্যন্ত প্রায় ৪০ বছর তারা কাজ করছে এবং খুব ভালোভাবেই শব্দায়ন আবৃত্তি একাডেমি কক্সবাজারে কাজ করে যাচ্ছে। তা আপনি কত বছর ধরে কবিতার সঙ্গে আছেন? কবিতার সঙ্গে সেই ছোটবেলা থেকে হিসেব করলে তো প্রায় ২৫-২৬ বছরের বেশি হবে এবং আমার আ অনেক বেশি ভালোবাসা এই জায়গাটার প্রতি। হুম? আমি যেখানেই যাই সেখানেই হচ্ছে চাকরি সূত্রে তো অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো সেখানেও হচ্ছে আমি শুধু খুঁজে বেড়াই যে এই চর্চাটা কোথায় হয়? হুম? এবং আমি চেষ্টা করি যে আমার যতটুকু জানা, এতদিন আমি যা জেনেছি সেখান থেকে আ মানে শেয়ার করার জন্য, ভাগ দেয়ার জন্য হচ্ছে আমি চেষ্টা করি। যখন যেখানে পাই আমি চেষ্টা করি যে এই জায়গাটাতে মনে হয় আমি একটু সহযোগিতা করি, একটু কাজ করি। আমার কাছে কবিতাকে খুব, খুব বিস্তৃত মনে হয়। যেমন পৃথিবী যেরকম বিস্তৃত, কবিতাটাকেও আমার সেরকমই সুগভীর বিস্তৃত বলেই মনে হয় এবং আমরা ক্ষুদ্র মানুষ। এই কবিতার মতো বিষয় নিয়ে আসলে কথা বলছি। খুব ছোট্ট অংশ নিয়েই অবশ্য কথা বলতে পারবো যেহেতু এটা খুব বিস্তৃত একটি বিষয়। একজন আবৃত্তি শিল্পী হিসেবে আপনি আপনার কোনো স্পেসিফিক কৌশল আছে কিনা যেটা আপনি অবলম্বন করেন কবিতা নির্মাণের ক্ষেত্রে? যখন আপনি একটি কবিতা নির্মাণ করতে যান তখন আসলে অনেক ধরনের কৌশল অনেকে অবলম্বন করে থাকেন। আপনি কি সেরকম কোনো ধরনের কৌশল অবলম্বন করেন কিনা? হ্যাঁ, অবশ্যই। কারণ একজন আবৃত্তি শিল্পী তখনই একজন হয়ে উঠতে পারবে, যখন হচ্ছে সে নির্মাণটা ভালোমতো করতে পারে। কারণ নির্মাণের উপরেই সবাই কবিতা পড়ে। কিন্তু সবাই তো হ্যাঁ। শিল্পী হয় না। তো শিল্পীটা হয় কখন? যখন মানুষ তাকে বা শ্রোতা যখন তাকে রিসিভ করা শুরু করে, তখন থেকে সে শিল্পী হয়ে ওঠে। এখন কখন মানুষ রিসিভ করে? যে একটা কবিতাকে বিভিন্নভাবেই হচ্ছে আবৃত্তি করা যায়। এখন দর্শক আ যার আবৃত্তিটা ভালো লাগে, যার নির্মাণটা ভালো লাগে, তাকেই গ্রহণ করে। তো আবৃত্তি চর্চার ক্ষেত্রে বা আবৃত্তি করার ক্ষেত্রে সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ, উচ্চারণ তো অবশ্যই। ১ম এ আমি উচ্চারণ হ্যাঁ, রাখবো, হ্যাঁ। এটা তো অবশ্যই। এরপরের বিষয়টা হচ্ছে নির্মাণ। যে আমি কবিতাটাকে কিভাবে নির্মাণ করছি। এটা হচ্ছে একেকজন শিল্পীর নির্মাণ একেক রকম হতে পারে। আমি অবশ্যই হচ্ছে আমার নিজেরও একটা কৌশল আছে। আমার নিজের যেটা কৌশল, এটা সবার ক্ষেত্রে হয়তো সেটি হচ্ছে আমি কবিতাটা আগে যে কবিতাটা আমি আবৃত্তি করব সেটি আমি মানে পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। একজন কবি তিনি কবিতাটা যে লিখেছেন, তার যে শব্দ চয়ন, সে শব্দগুলোকে আমি হচ্ছে মানে উপলব্ধি করার চেষ্টা করি যে কবি আসলে এখানে কি বলতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় হয়তো কবির উপলব্ধি বা বোঝার সাথে হচ্ছে একজন শিল্পীর বোঝা একই নাও হতে পারে। তবে আমি হচ্ছে চেষ্টা করি যে কবিতাটাকে বারবার পড়ে যে এটার মূল যে ভাবার্থ যেটা, মূল যে অর্থ যেটা, সেটাকে খুঁজে
সেটাকে আমি হচ্ছে আমার নিজের মধ্যে আমি সেটাকে অনুভব করার চেষ্টা করি। একটা কবিতা আপনি যখন পড়ে যখন আপনি অনুভব করবেন, হ্যাঁ, তখনই হচ্ছে আপনি সেই অনুযায়ী আপনি ডেলিভারিটা দিতে পারবেন। যেমন একটা কবিতা, নির্ঝরের স্বপ্নভঙ্গ রবীন্দ্রনাথের, যে যদি আমি স্বাভাবিকভাবে পড়ি, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখিরে গান। এখন আমি যদি পড়ি সেটা হচ্ছে পড়ব আমি, আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর। হ্যাঁ, মানে আমার এটাই চেঞ্জ, মানে একটু ডিফারেন্ট। এটা হচ্ছে অবশ্যই। আমার অনুভূতি, যে আমি এটা পড়ে কি বুঝলাম, সে অনুভূতি থেকেই কিন্তু আমার এই জিনিসটা তৈরি হয়, নির্মাণটা তৈরি হয়। আজ এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। বাহ! হ্যাঁ, এক একজনের আসলে কবিতা নির্মাণ করবার ধরন এক এক রকম, এবং একই ক্ষেত্রে আমি মনে করি বয়সের সঙ্গে সঙ্গে কবিতা নির্মাণের বিষয়গুলো কিন্তু হ্যাঁ, পরিবর্তন হয়। অবশ্যই। আপনি শিশুদের জন্যে যে ছন্দের যে কবিতাগুলো আছে, আপনি আসলে এই ছন্দের কবিতাগুলোকে কিভাবে দেখেন, এবং আপনার কি মনে হয় এগুলোকে আসলে কোন ধরনের, মানে কি ধরনের ভাবে এগুলো নির্মাণ করলে শুনতে ভালো লাগে? আচ্ছা, ছন্দের কবিতার জন্য আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনাকে আগে হচ্ছে তাল এবং লয়ের ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে। আপনাকে বুঝতে হবে তাল, লয়, মাত্রা, এই বিষয়গুলো আসলে আপনি যতক্ষণ পর্যন্ত আপনি আত্মস্থ করতে পারবেন না, আপনি বুঝতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ছন্দের কবিতাতে যেতে পারবেন না। যেমন নজরুলের একটি কবিতা আছে, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ মুখ হাসে হাসি মোর, মোর, চোখ চোখ হাসে হাসি মোর, মোর, টব্য গিয়ে খুন খুন হাসে হাসি। আজ সৃষ্টি সুখের উল্লাসে। এখন যে ছন্দ বোঝে না, বা তাল লয় সম্পর্কে যার ধারণা কম, সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টব্য গিয়ে খুন হাসে, সে পড়বে সেভাবে। কিন্তু যার হচ্ছে ছন্দ, লয়, তাল এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান আছে, সে পড়বে হচ্ছে কি, আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর, মুখ হাসে মোর, চোখ হাসে মোর, টব্য গিয়ে খুন হাসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। হ্যাঁ, হ্যাঁ, তো ছন্দের কবিতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তাল, লয়, মাত্রা, এই বিষয়গুলো হচ্ছে বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কবিতা নির্মাণ আসলে খুব কঠিন একটা বিষয় বলে সবাই মনে করে থাকে। এটা যদি বুঝতে পারা যায় আমার মনে হয় খুব একটা কঠিন না, কিন্তু এরকমই মনে হয় আর কি। না, সেটা আমিও আপনার সাথে একমত। যে নির্মাণটা আসলে ওই যে বললাম, যে আপনার আপনার উপরেই হচ্ছে এটা নির্ভর করবে, আপনি কতটুকু কবিতাটাকে বুঝতে পেরেছেন, এটাকে উপলব্ধি করতে পেরেছেন, কবিতার সেই লেখাগুলোকে, সেই শব্দগুলোকে, সেটার উপরে আসলে ডিপেন্ড করে নির্মাণটা। নির্মাণটা কঠিন না, যদি আপনি কবিতাটা বোঝেন। যদি না বুঝেন হ্যাঁ, তাহলে হচ্ছে নির্মাণটা অনেক বেশি কঠিন। মূল বিষয় হলো কবিতার নির্মাণটা। একটা কবিতাকে যদি সুন্দর করে পড়তে হয় তাহলে আমাদেরকে অবশ্যই কবিতার নির্মাণটাকে গুরুত্ব দিয়ে করতে হবে আর হ্যাঁ, কি। নির্মাণটার জন্য আমাদের প্রচুর পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। বুঝতে পেরেছি। আমাদের এতক্ষণের আলাপ, আশা করছি যারা কবিতা শিখতে চায় বা যারা উদীয়মান আবৃত্তি শিল্পী হিসেবে শুরু করছে তাদের জীবন কবিতার সঙ্গে, তাদের জন্য খুব উপকারী হবে। এবার আমি আপনাকে কিছু ভিন্ন ধরনের প্রশ্ন করতে চাই। কক্সবাজারে আবৃত্তি চর্চাটা আসলে বর্তমানে এটার অবস্থাটা কেমন? শব্দায়ন আছে, উদীচী কাজ করে আবৃত্তি নিয়ে, পাশাপাশি আরও খেলাঘর, তারাও হ্যাঁ, কাজ হ্যাঁ। করে ছোট্ট পরিসরে, এবং আরও বেশ কিছু সংগঠন কাজ করেছে। এর পরবর্তীতে আমরা 2017 সালে আমরা কয়েকজন সমমনা শিল্পীরা মিলে আমরা শ্রুতি আবৃত্তি অঙ্গনটা করি, এবং আমরা শ্রুতি আবৃত্তি অঙ্গন বেশ ভালোভাবেই কাজটা শুরু করেছিলাম। আমাদের শ্রুতি আবৃত্তি অঙ্গনের একটি উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে যে কবিতাকে গণমানুষের কাছে পৌঁছে দেয়া। আমরা স্বাভাবিকভাবে আবৃত্তি বিষয়টাকে চার দেয়ালের মধ্যে বন্দী করে রাখতাম। আমরা কোনো একটা অনুষ্ঠান হলে সেটা একটা হল রুমের মধ্যে করার একটা প্রবণতা ছিল। তো আমাদের উদ্দেশ্য ছিল যে এই চার দেয়াল থেকে আমাদের
কবিতাটাকে বের করতে হবে, আবৃত্তিটাকে বের করতে হবে, কবিতা না আবৃত্তিটাকে বের করতে হবে। কারণ আমি যখন একটা হল রুমে যখন অনুষ্ঠানটা করি, তখন একজন শ্রমিক বা একজন রিক্সা চালক সে কিন্তু সেখানে যায় না। হ্যাঁ, এখন ঠিক। কবিতার তো শুধুমাত্র একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য না, হয়তো কিছু কবিতা আছে যে নির্দিষ্ট শ্রেণীর জন্য, কিন্তু আপনি খুব মানে কবিতা আহ, মানে সব শ্রেণীর মানুষের একজন কবির যে সৃষ্টি সেটা তো সবার জন্যই হওয়াটা উচিত। হ্যাঁ, হ্যাঁ। আমি 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 যেটা মনে করি আর কি। তো সেই জায়গা থেকে আমরা অনুভব করলাম যে কবিতাটাকে আমরা হচ্ছে একদম গণমানুষের কাছে নিয়ে যাব। সেই জায়গা থেকে আমরা শ্রুতি বরাবরই চেষ্টা করতাম যে আমাদের যে অনুষ্ঠানগুলো আবৃত্তির সেগুলো আমরা বাইরে করি। সে জায়গা থেকে কিন্তু আমাদের যে সমাবর্তনগুলো হতো, শ্রুতির তো ৩ মাসের একটি আবর্তন ছিল। সেটির পরবর্তীতে আমরা হচ্ছে একটা সমাবর্তন করতাম। আমরা পাবলিক লাইব্রেরির মাঠেই সেটা করতাম বটতলায়। এরপরে হচ্ছে আমরা অনেক বড় করে একটি আবৃত্তি উৎসব আমরা করেছিলাম ২০১৮ বা ১৯ ১৮ বা ১৯-এর দিকে। যেখানে ঢাকার বেশ কিছু আবৃত্তি শিল্পী, বাংলাদেশের বেশ বড় বড় কয়েকজন আবৃত্তি শিল্পী এসেছিলেন। শ্রুতিঘর যেটি একটি আবৃত্তি সংগঠন, বড় একটি আবৃত্তি সংগঠন, তারাও এখানে কক্সবাজারে আমাদের সেই আবৃত্তি উৎসবে যোগদান করেছিল। পাশাপাশি চট্টগ্রামের একটি প্রমা আবৃত্তি সংগঠন, তারাও আমাদের এখানে সেই আবৃত্তি উৎসবে অংশগ্রহণ করেছিলেন। আরেকটি ছোটদের একটি আবৃত্তি সংগঠন, আমার এই মুহূর্তে নামটি মনে পড়ছে না, তারাও সেটি করেছে। এবং সেখানে কবি নির্মলেন্দু গুণ কিন্তু সেই আয়োজনের মূল ছিলেন। হ্যাঁ, বাহ! এবং তিনি অবাক হয়েছিলেন যে আমরা মাঠের মধ্যে সেই প্রোগ্রামটা করেছি, আবৃত্তির উৎসবটা, যে রাতের ১২টা ১২:৩০ পর্যন্ত আমাদের সেই অনুষ্ঠানটি চলেছে। এবং উনি অবাক হয়েছেন যে কক্সবাজারের মানুষ, মানে উনি নাকি এই প্রথম দেখেছিলেন যে রাতের ১২টা ১২:৩০ পর্যন্ত যে খোলা মাঠে, হ্যাঁ, মানুষ কবিতা শুনছে। তো এই যে আমাদের কক্সবাজারে হচ্ছে না বিষয়টা এমন না, হচ্ছে, তবে একটু থেমে থেমে হচ্ছে, মানে ধারাবাহিকভাবে হওয়ার যে বিষয়টি সেটি হয়ে উঠছে না। তো আমি মনে করি এখানে কক্সবাজারে শব্দায়ন, শ্রুতি, উদীচী, খেলাঘর, আরও যে সংগঠনগুলো আছে, আমি মনে করি আমাদের আবৃত্তি চর্চাটা আরও বাড়ানো দরকার। এবং এটার পাশাপাশি আরও কয়েকটি যদি আবৃত্তি সংগঠন হয়, আমার মনে হয় ভালো হয়। মানে চট্টগ্রামে দেখেন আপনি প্রায় ৩০-৩৫টার মতো আবৃত্তি সংগঠন আছে। হ্যাঁ, আমি ২০০৮-৯-এর দিকে আমি যখন ওখানে যাই তখন দেখেছি হাতে গোনা কয়েকটি সংগঠন, হ্যাঁ, ৭-৮টি সংগঠন ছিল। বাট এখন মানে ৩০ ঊর্ধ্ব ওখানে সংগঠন কাজ করছে এবং সবাই কিন্তু কাজ করে। তো আমি মনে করি আমাদের কক্সবাজারে যদি আরো কিছু আবৃত্তি সংগঠন হয়, তাহলে আমাদের কাজের পরিধিটা অনেকাংশে বৃদ্ধি কক্সবাজারে পাবে। আবৃত্তি চর্চা করতে গিয়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন কিনা? পৃষ্ঠপোষকতা আর হ্যাঁ। প্রয়োজন, যা কারণ এটা একটা প্রতিবন্ধকতা হতে পারে যে আমি যদি পৃষ্ঠপোষকতা যদি না পাই, তাহলে আমার যে আয়োজনগুলো করার যে বিষয়টি সেটি হচ্ছে আমরা সাহস করতে পারবো না। কারণ আপনি যখন একটি আয়োজন করবেন সেখানে কিন্তু আর্থিক একটা বিষয় থাকে। হ্যাঁ, তো অবশ্যই। সেই আর্থিক যোগানটা এখন আমরা যেটা করি সেটা হচ্ছে মানে সবার কাছে গিয়ে ৫-১০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এভাবে হচ্ছে আমরা নিয়ে প্রোগ্রামগুলো আমাদেরকে করতে হয়। তো এখানে যদি একটা বড় পৃষ্ঠপোষকতা থাকে এবং সরকারের পক্ষ থেকেও যদি এখানে পৃষ্ঠপোষকতা আমরা পেয়ে থাকি, তাহলে হচ্ছে আরও মানে আমাদের যে চর্চা শুধুমাত্র আবৃত্তি চর্চা না, মানে আমাদের যে সাংস্কৃতিক যে চর্চা সেটাকে আরও বেশি বেগবান করা যাবে যদি আমরা একটু পৃষ্ঠপোষকতা পাই। তো এক্ষেত্রে সরকার একটি বেশ ভালো ভূমিকা রাখতে পারে। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে। কারণ একটা অনুষ্ঠান বা কবিতার যে চর্চা, এটাকে সকলের সামনে নিয়ে আসতে পৃষ্ঠপোষকতা অবশ্যই দরকার বলেই আমি মনে করি। আমরা অনেক গল্প করেছি, এবার একটা কবিতা শোনা যাক। সৈয়দ শামসুল হকের একটি কবিতার অংশ, কিছু অংশ শোনাই। সেটা হচ্ছে নুরুল দিনের সারা জীবন। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত। আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ, লোকালয়ে আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ,
নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, নুরল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরল দিন একদিন ডাক দিয়েছিল 1189 সনে। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখেল্লায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে, আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে। স্মৃতির দূত যখন জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একানুষঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে এসে মিশে। নুরল দিনের কথা যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। আবার অভাগা মানুষ যেন জেগে ওঠে এই আশায় যে আবার নুরল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কুণ্ঠে সবাই। দারুণ, দুর্দান্ত একটি কবিতা পড়েছেন। আমরা আসলে আমাদের এই আলাপের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আপনার কাছে আমার একটি শেষ প্রশ্ন, যারা আবৃত্তি শিখতে যারা শুরু করেছে এবং যারা শুরু করতে চাইছে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? কক্সবাজারের যারা তরুণরা যারা আছে, তাদেরকে আপনি কবিতার দিকে ঝুঁকতে কতটা পরামর্শ দিবেন, এবং তারা যদি শিখতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী থাকবে? হ্যাঁ, যারা আবৃত্তি শিল্প মাধ্যমটাকে যারা গ্রহণ করতে চায় বা যারা আবৃত্তি শিখতে চায়, চর্চা করতে চায়, তাদের উদ্দেশ্যে আমার বলা সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো প্রতিষ্ঠান কাজ করে, শব্দায়ন, শ্রুতি, উদীচী, তারপরে শিল্পকলা একাডেমিতে আবৃত্তির একটি বিভাগ আছে, শিশু একাডেমিতে আছে। তো এই প্রতিষ্ঠানগুলোতে আসলে আমার মনে হয় আবৃত্তি চর্চা করার জন্যে যে উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ। তো উচ্চারণের বিষয়টা আসলে এখানে কিছু বিষয় থাকে যেটির একটি ব্যাকরণ অনুসরণ করতে হয়, সেটি আসলে জানার জন্য যেতে হবে কোথাও, শিখতে যেতে হবে। তো এই কক্সবাজারে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আপনারা আপনাদের যারা আবৃত্তি শিল্পের সাথে যুক্ত হতে চান, আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা এই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আপনারা প্রশিক্ষণ নেবেন, একটা গাইডলাইন নেবেন। যেটি সত্যি কথা সেটা হচ্ছে একটা গাইডলাইন নেবেন, এবং একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেই সেই গাইডলাইনটা নেওয়ার পরে আপনি নিজেই কবিতাটা নির্মাণ করতে পারবেন। তো সকলের উদ্দেশ্যে এটাই যে শিখতে হবে, জানতে হবে এবং পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মাঝে আসবার জন্য এবং সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ মাহি, এবং পেনোয়ার যারা দর্শক সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।